নমস্কার বন্ধুরা। মনোবিদ্যার চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আজকে একাদশ শ্রেণীর মনোবিজ্ঞানের ১ম অধ্যায় মনোবিদ্যা কি? সেই অধ্যায়ের থেকে আসন্ন যে এমসিকিউ গুলো, যেগুলো তোমাদের ১ম ধাপের যে পরীক্ষা হয়, যেখানে শুধুমাত্র এমসিকিউ বেসড এক্সামটা হয়ে থাকে, সেগুলোর জন্য কিছু নির্বাচিত প্রশ্ন রয়েছে, যেগুলো এমসিকিউ টাইপের। আর এই ১ম অধ্যায় যেখানে মনোবিদ্যার প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করা হয়েছে, মনোবিদ্যা কিভাবে ফিলোসফির থেকে বেরিয়ে নিজের আত্মপ্রকাশ করেছে এবং মনোবিদ্যার যে বিভিন্ন সম্প্রদায়গুলো, যেগুলো অত্যন্ত উল্লেখযোগ্য মনোবিদ্যার ইতিহাসে, এবং বিভিন্ন যে মনোবিদগণ যারা মনোবিদ্যাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গির থেকে বিচার করার পক্ষপাতিত্ব করেছেন। তারপর ভারতীয় মনোবিদগণ এবং ভারতে মনোবিদ্যার যে বিকাশ, সেই সম্পর্কিত আলোচনাগুলো এই ১ম অধ্যায়ে আমরা দেখেছি। এখন এখান থেকে যে এমসিকিউস গুলো যেগুলো আসতে পারে, সেগুলোর একটা আলোচনা আমরা করব। তো ১ম প্রশ্ন, মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলেছেন। মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলেছেন অ্যারিস্টটল। এখানে অপশনস গুলো রয়েছে অ্যারিস্টটল, দেকার্ত, উন্ড, ওয়াটসন। এদের মধ্যে অ্যারিস্টটল, যিনি একজন গ্রিক দার্শনিক, প্লেটোর শিষ্য, তার মতে যে মনোবিজ্ঞান হচ্ছে আত্মার বিজ্ঞান। এবং আমরা এটাও জানি যে মনোবিদ্যাকে প্রথমের দিকে আত্মার বিজ্ঞান হিসেবেই চিহ্নিত করা হয়েছিল। অর্থাৎ তখন একেবারেই আমরা মনোবিজ্ঞান যে বিহেভিয়ার বা আচরণ নিয়েই আলোচনা করা দরকার মনোবিজ্ঞানে, বা আমাদের যে মানসিক প্রক্রিয়া সেগুলো মনোবিদ্যার আলোচ্য বিষয় হওয়া উচিত, সেই ধারণা কিন্তু প্রথমে আমাদের কারোরই মাথায় আসেনি। তো প্রথম দিকে আত্মা নিয়েই চর্চাটা মনোবিদ্যার একমাত্র মূল বিষয় হিসেবে ধরা হতো। এবং এই যে আত্মার বিজ্ঞান, এই কথাটি অ্যারিস্টটল বলেছিলেন। তারপর মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান বলেছেন। মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান, অর্থাৎ আত্মা আত্মা থেকে ক্রমশ বিকাশমান হয়ে বলা হচ্ছে যে চেতনার বিজ্ঞান, অর্থাৎ আমরা যেখানে আত্মাটাকে আমরা দেখতে পাই না, কিন্তু এমন কিছু আমরা যেটা দেখতে পাই, সেইটার উপরে আমাদের মনোবিদ্যার চর্চা হওয়া উচিত। সেই কারণে এই চেতনার বিজ্ঞানটাকেই মনোবিদ্যার মূল আলোচ্য বিষয় হওয়া উচিত বলে দাবি করেন, এবং এটা দাবি করেছিলেন রেনে দেকার্ত, যিনি একজন ফরাসি দার্শনিক। মনোবিজ্ঞানকে মানসিক অবস্থা এবং প্রক্রিয়ার বিজ্ঞান বলেছেন। এর উত্তর হবে জেফ স্টাউট, ওয়াটসন, রেনে দেকার্ত, স্টাউট নাকি দেকার্ত, এর মধ্যে হয়ে যাবে। এখানে দেকার্ত বলে আলাদা কেউ নেই। এই যে রেনে দেকার্ত হচ্ছেই একজনই দার্শনিক। যাই হোক, এখানে জেফ স্টাউট হবে উত্তর, সঠিক উত্তর। এবার আর একটা কথা তোমাদের বলে রাখি যে এটি পারুল প্রকাশনীর একটি বই, যেটা ক্লাস 11-12 এর জন্য আমাদের পশ্চিমবঙ্গে বেশ বহুল প্রচলিত। তো সেখান থেকে এই যে এমসিকিউস গুলো পড়ছি এবং একটা একটা করে সলভ করছি। এরপরে দেখতে থাকো। মনোবিজ্ঞান হলো ব্যক্তিগত অভিজ্ঞতার বিজ্ঞান বলেছেন মনোবিদ। কোন মনোবিদ এটা বলেছেন? তো এর উত্তর হবে টিচেনার। টিচেনার হলেন বা টিচেনার ছিলেন উইলিয়াম উন্ডের শিষ্য, এবং ইনি অবয়ববাদেরও প্রতিষ্ঠাতা হিসেবে আমরা জানি। তো এই ব্যক্তিগত অভিজ্ঞতা, অর্থাৎ আমরা ব্যক্তিগতভাবে যে অভিজ্ঞতাগুলো অর্জন করে থাকি, সেগুলো সম্পর্কে সায়েন্টিফিক্যালি আলোচনা করাটাই মনোবিদ্যার অন্যতম বিষয় হওয়া উচিত বলে টিচেনার দাবি করেছিলেন। তারপর প্রশ্ন, প্রথমে মনোবিদ্যা হারিয়েছে তার আত্মাকে, তারপর তার মনকে, তারপর হারিয়ে ফেলেছে তার চেতনাকে, এখন কেবলমাত্র পড়ে আছে আচরণটুকু। এই উক্তিটি কে বলেছেন?
উডসওয়ার্থ, স্টাউট নাকি টিচেনার? এটা হবে উডসওয়ার্থ, রবার্ট উডসওয়ার্থ, যিনি কিনা এই বক্তব্যটি রেখেছিলেন। এর বক্তব্যের উদ্দেশ্যটা কি বা বক্তব্যের অর্থটা কি? যে মনোবিদ্যায় প্রথমত এই আত্মাকে ঘিরে আলোচনা করা হতো, যে আত্মা কেমন, আত্মার প্রকৃতি কেমন। হুম তো আত্মা সংক্রান্ত আলোচনাটা মনোবিদ্যার একটা কোর এরিয়া ছিল। তারপর সেটা শিফট হয়ে মনের উপরে চলে যায়, যে মনোবিদ্যায় মনকে নিয়ে আলোচনা করতে হবে। আত্মাটাকে তো দেখা যায় না, আত্মা এমন একটা যেটাকে অনুভব করা যায় না, তাই সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা কি করে করব? তো আত্মার থেকে অপেক্ষাকৃত মনটা অনেক বেশি সর্বজন গ্রাহ্য, বা মনটার একটা বেশি অস্তিত্ব রয়েছে। তো সেই কারণে আত্মাটাকে অনেকটা হাইপোথেটিক্যাল বলে ভেবে আত্মাটাকে রিমুভ করা হয় এই আলোচনার থেকে, এবং তারপর মনকে প্রাধান্য দেওয়া হয়, যে মনোবিদ্যার আলোচ্য বিষয়বস্তু মন হওয়া উচিত। এবং শুধু সেখানেই শেষ হয়নি, এরপরে মনের থেকে সরে সেটা চেতনায় চলে যায়, অর্থাৎ চেতনার হবে মনের আলোচ্য বিষয়। কারণ আমরা সচেতনভাবে যা কিছু অভিজ্ঞতা অর্জন করি, যে সমস্ত বিহেভিয়ার গুলো করে থাকি, সেগুলোই আমাদের মনোবিদ্যার আলোচ্য বিষয় হওয়া উচিত। কেননা যেটা সচেতনভাবে জানছি না, সেইটা নিয়ে আমরা খামোখা আলোচনা করে কি করব? তো এরপরে চেতনার থেকে সরে গিয়ে আবার চলে যায় আচরণে, অর্থাৎ যখন একের পর এক এই ভিউ পয়েন্ট গুলো বা এই পার্সপেক্টিভ গুলো আসতে থাকে, যে মনোবিদ্যা আত্মার বিজ্ঞান, নাকি মনোবিদ্যা চেতনার বিজ্ঞান, নাকি মনোবিদ্যা মন নিয়ে আলোচনার বিজ্ঞান, এগুলোর পরে শেষমেশ পড়ে থাকে যে আচরণ, যে এবার আমাদের শিফটিং হবে আচরণের উপরে, অর্থাৎ কিভাবে আমরা আমাদের আচরণটাকে নিয়ে জানতে পারবো, আচরণটাকে ব্যাখ্যা করতে পারবো। যাই হোক, এটি বলা যায় যে অভিজ্ঞতা সর্বদাই ব্যক্তিকেন্দ্রিক, বস্তুকেন্দ্রিক, ব্যক্তি নিরপেক্ষ নাকি শারীরিক। অভিজ্ঞতা সম্পর্কে সবসময় জানবে যে অভিজ্ঞতা কখনোই না তো বস্তুকেন্দ্রিক হতে পারে, অর্থাৎ অবজেক্টিভ হতে পারে না। এটার কারণ কোনো বস্তুর উপর নির্ভর করে না আমরা কেমন অভিজ্ঞতা উপলব্ধি করব, বা আমরা কেমন অভিজ্ঞতা অর্জন করব। বা ব্যক্তি নিরপেক্ষ হতে পারে না। ব্যক্তি নিরপেক্ষ মানে কি, যে ব্যক্তি বিশেষে সবারই একই রকমই অভিজ্ঞতা হয়। আবার শারীরিক বলতে বোঝাচ্ছে যে শুধুমাত্র সেটা দৈহিকভাবে আমরা অভিজ্ঞতা অর্জন করি, তেমনটাও না। তাই এখানে আসল উত্তর হচ্ছে, সঠিক উত্তর ব্যক্তিকেন্দ্রিক। এর কারণ কি, একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরো একটা সমুদ্র তটে সূর্যাস্ত হতে চলেছে, সেই মুহূর্তে সেখানে দুটো ব্যক্তি রয়েছে। একটা ব্যক্তির বয়স 25 থেকে 30 বছরের মধ্যে, এবং সবে সবে তার ব্রেকআপ হয়েছে। আরেকজন ব্যক্তি যার বয়স 65 থেকে 70 বছরের মধ্যে, যে বেশ কয়েক বছর হলো চাকরির থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন। এখন দুজন ব্যক্তি ওই সমুদ্র তটে উপস্থিত থেকে একই রকম দৃশ্যটাকে, একই রকম পরিবেশটাকে ভিন্ন ভিন্নভাবে এক্সপিরিয়েন্স করবে। এটার কারণ কি? কারণ প্রতিটি ব্যক্তির মধ্যে তাদের নিজস্ব চিন্তাভাবনা রয়েছে, তাদের একদম নিজস্ব লাইফ এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের বিচার ক্ষমতা সম্পূর্ণ ভিন্ন, তাদের ইমোশনাল রেগুলেশন সম্পূর্ণ ভিন্ন। তাই কগনিটিভ যে ফাংশনগুলো বা তাদের লাইফ সার্কামস্ট্যান্সেস গুলো প্রত্যেকের ভিন্ন ভিন্ন হওয়ার জন্য তারা একই দৃশ্য বা একই সিচুয়েশন ভিন্ন ভিন্নভাবে কিন্তু এক্সপিরিয়েন্স করবে। তো সবসময় জানবে যে অভিজ্ঞতা কিন্তু সর্বদাই ব্যক্তিকেন্দ্রিকই হতে হবে, ব্যক্তির উপর ডিপেন্ড করবে। কারণ ব্যক্তি বিশেষে আমরা একজন এক এক রকম ভাবে একই বস্তু দেখে থাকি, বুঝে থাকি। তো সেই কারণে এটা ব্যক্তিকেন্দ্রিক হবে। তার পরের প্রশ্ন, যখন চিন্তার দ্বারা কোনো সমস্যার সমাধান করা হয়,
অথবা কোনো কিছু মনে করার চেষ্টা করা হয় বা কোনো মতবাদ, সূত্র, তত্ত্ব প্রভৃতিকে বিশ্লেষণ করা হয়, তখন সেগুলোকে আমরা বলে থাকি, কি বলবো সেটাকে, মানসিক প্রক্রিয়া। অর্থাৎ এগুলো সব কগনিটিভ প্রসেসের মধ্যে পড়ে যাচ্ছে। যেমন দেখো এখানে চিন্তার দ্বারা বলছে, অর্থাৎ চিন্তা করা, থট প্রসেস রয়েছে। তারপর বলছে মনে করার চেষ্টা, অর্থাৎ আমাদের মেমোরির যে ফাংশন গুলো সেগুলো রয়েছে। তারপর রয়েছে কি বিশ্লেষণ করা, অ্যানালিসিস করা বা লজিক্যাল অ্যানালিসিস করা, রেশনাল থিঙ্কিং করা, সেগুলোও কিন্তু এই মানসিক প্রক্রিয়া বা কগনিটিভ প্রসেসের মধ্যে, মেন্টাল প্রসেসের মধ্যে পড়ে যাচ্ছে। তারপরের প্রশ্ন, জীবনের সকল প্রকাশ যখন কোনো কর্ম বা কার্যকলাপের মাধ্যমে ঘটে তখন তাকে বলা হয় মানসিক প্রক্রিয়া, অভিজ্ঞতা, আচরণ নাকি চেতনা? এর উত্তর হবে আচরণ। কারণ কি, আচরণ হচ্ছে যা কিছু আমরা অ্যাকশন করে থাকি, ঠিক আছে, সেটা মেন্টালি হতে পারে বা ফিজিক্যালি হতে পারে, সেগুলোই হয়ে যাবে যে আমাদের জীবের দ্বারা বিভিন্ন কার্যকলাপ। তাই এগুলো হচ্ছে আচরণ। আচরণের প্রকার হলো সরল আচরণ, জটিল আচরণ, সংক্ষিপ্ত আচরণ নাকি সবগুলি? তো এটার উত্তর সবগুলি। কারণ আচরণ বিভিন্ন রকম হতে পারে। সেখানে একটা সিম্পল বিহেভিয়ার হতে পারে, যেমন হাঁচি, কাশি, এই যে চোখ আমরা ঝামটি মারি, হ্যাঁ, এটা একটা সরল আচরণ। বা আমরা মোটর বাইক চালাই বা গাড়ি চালাই বা কোনো রান্না করি, এগুলো কি? এগুলো জটিল আচরণ। কারণ এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের সিম্পল অ্যাকশনস গুলো একত্রিত হয়ে তাদের মধ্যে কোঅর্ডিনেশন কাজ করে এবং এটা একটা কমপ্লেক্স অ্যাক্টিভিটি। তো সেই কারণে বিহেভিয়ার সিম্পল হতে পারে, আবার কমপ্লেক্সও হতে পারে, এবং এটা সংক্ষিপ্ত সময়ের জন্য হতে পারে, আবার একটা দীর্ঘক্ষণ সময়ের জন্য হতে পারে, ঠিক আছে? যেমন মেডিটেশন, এটা একটা অনেকক্ষণ সময় ধরে করা হয়। আবার ধরো দেখা যায় হাততালি দেওয়া, এটা কয়েক মিনিটের জন্য বা কয়েক সেকেন্ডের জন্য সেটা হতে পারে। তো বিভিন্ন রকম ভাবে বিহেভিয়ারকে আমরা দেখতে পাই। তো সেই কারণে এটা শুধুমাত্র না সরল হবে নাকি জটিল হবে, এটা সব রকমের বিহেভিয়ার দেখা যায়। মনোবিজ্ঞানের প্রথম বিজ্ঞানসম্মত গবেষণাগার প্রতিষ্ঠা করেন মনোবিজ্ঞানী। এখানে মনে রাখবে এই প্রশ্নটা এবং এর সাথে জড়িত আরো দুটো প্রশ্ন, যে মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কে তৈরি করেন, কোথায় তৈরি করেন এবং কত সালে তৈরি করেন। এই তিনটে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, সে যে স্তরেই মনোবিজ্ঞানটাকে নিয়ে আলোচনা করুক না কেন, এটা কিন্তু সবার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা জানাটা খুব দরকার। তো এখানে প্রতিষ্ঠা করেন হচ্ছে উন্ড। তারপরে মনোবিজ্ঞানের প্রথম বিজ্ঞানসম্মত গবেষণাগার প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? এটা হয়ে যাবে 1879 খ্রিস্টাব্দে। কারণ এই ইয়ারটাই হচ্ছে মনোবিদ্যার যে বিজ্ঞানসম্মতভাবে জার্নিটা শুরু হয়, সায়েন্টিফিক জার্নি। মনোবিদ্যা কিন্তু এই সালেই তার আলোচনা শুরু হয়নি। মনোবিদ্যার আলোচনা অনেক হাজার বছর আগে শুরু হয়ে গেছে। সেই গ্রিক দার্শনিকরা সেখান থেকে আলোচনা শুরু হয়েছে। তারপর আমাদের ভারতীয় দর্শনের ক্ষেত্রে যদি দেখা যায়, সেখানেও মনোবিদ্যার একটা সুস্পষ্ট ধারণা আমরা আমাদের গীতা, উপনিষদ এগুলোতে আমরা দেখতে পাই। তো এটা নিয়ে কথা বলা বা এটা নিয়ে চর্চা করা কিন্তু অনেক আগেই শুরু হয়েছে। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে এটাকে আলোচনা করা বা চর্চা করা, সেইটা শুরু হয়েছে এই সাল থেকে। কারণ এই সালেই জার্মানির লিপজিগ শহরে একটা গবেষণাগার প্রতিষ্ঠা করেন উইলহেম উন্ড। তার মধ্য দিয়ে এই মনোবিদ্যার যে সায়েন্টিফিক জার্নিটা শুরু হয়। তার পরের প্রশ্নে সেটাই বলেছে যে মনোবিজ্ঞানের প্রথম বিজ্ঞানসম্মত গবেষণাগার প্রতিষ্ঠা হয় জার্মানির লিপজিগ শহরে এটা। তারপরের প্রশ্ন, অনুশীলনের মূল বিষয় যেহেতু মানব সমাজ, সমাজের ক্রমবিকাশমূলক বিষয় এবং সামাজিক সম্পর্ক, সেহেতু মনোবিজ্ঞানকে বলা হবে সামাজিক বিজ্ঞান। কারণ সমাজের বিকাশ বলো, সমাজে বিভিন্ন রকম কনফ্লিক্ট বলো, সমাজের বিভিন্ন রকম গ্রুপ, তাদের মধ্যে যে কনফ্লিক্ট, তাদের মধ্যে গ্রুপ ফরমেশন বা নানা রকম ইস্যু, সেগুলো নিয়ে কিন্তু আমরা মনোবিদ্যায় আলোচনা করে থাকি বা জেনে থাকি। কোনটি মনোবিদ্যার অনুশীলনের বিষয় নয়? এখানে উত্তর হবে যে আকাশের নক্ষত্রদের অবস্থানের তুলনা। কারণ অন্যান্য অপশনগুলো দেখো, যে বলছে যে মনোসামাজিক সম্পর্কের অনুশীলন, আচরণের ব্যাখ্যা, পক্ষপাতের গঠন, এগুলো সবই কিন্তু আমরা মনোবিদ্যায় আলোচনা করে থাকি।
আচ্ছা, একটা না ঠিক আছে। এরপরে সচেতন অভিজ্ঞতাকে জানার জন্য মনোবিজ্ঞানে ব্যবহৃত হতো যে পদ্ধতিটি তার নাম হলো সচেতন অভিজ্ঞতাকে। অর্থাৎ সচেতনভাবে যেগুলো আমরা যেভাবে যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি সেগুলোকে জানার একমাত্র উপায় অন্তর্দর্শন। এবং এটা প্রথমের শুরুর দিকে এমন একটা প্রক্রিয়া বা পদ্ধতি যেটা মনোবিদ্যায় প্রচলিত হয়েছিল এবং এই অন্তর্দর্শন পদ্ধতিটির আহ যিনি প্রতিষ্ঠাতা বা যিনি আমাদের মনোবিদ্যার জগতে ইন্ট্রোডিউস করিয়েছিলেন তিনি হলেন উইলহেম উন্ড, এটা মনে রাখবে। তো যেটা এই পরের প্রশ্নই রয়েছে, অন্তর্দর্শন পদ্ধতিটি কোন কোন মনোবিজ্ঞানী সর্বপ্রথম ব্যবহার করেন? তো এটা মনোবিজ্ঞানী উন্ড হবেন। মনের সাংগঠনিক বৈশিষ্ট্যের অনুশীলন করে। মনের সাংগঠনিক, সাংগঠনিক বলতে জানবি একটা কথা যে মন কিভাবে তৈরি, মনের স্ট্রাকচারটা কি সেইটা সম্পর্কে বলতে চাইছে। তো এটা হয়ে যাবে অবয়ববাদ বা স্ট্রাকচারালিজম, যার সাথে মনোবৈজ্ঞানিক উন্ড, টিচেনার এরা যুক্ত রয়েছে। মনোবিজ্ঞানের ইতিহাসে অবয়ববাদের প্রতিষ্ঠা করেন কোন মনোবিজ্ঞানী? ডিউই, জেমস, উন্ড না টিচেনার? এটা একটু কখনো কখনো কনফিউজিং হয়ে যায় যে উন্ড নাকি টিচেনার। তো মনে রাখবে উন্ড তিনি ছিলেন অবয়ববাদ সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম কনসেপ্ট তিনি ইনিশিয়ালি দিয়েছিলেন, কিন্তু অফিসিয়ালি টিচেনারই, যিনি হচ্ছেন এই উন্ডেরই শিষ্য, এই টিচেনার প্রথম অবয়ববাদের প্রতিষ্ঠা করেন। তাই অবয়ববাদের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা টিচেনারকে চিনব, কখনো উন্ডকে চিনব না। ঠিক আছে, উন্ডের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই অবয়ববাদ প্রতিষ্ঠার পেছনে, কিন্তু এই টিচেনার ছিলেন যিনি অফিসিয়ালি অবয়ববাদের প্রতিষ্ঠা করেন। অর্থাৎ উন্ডের দেখানো পথটাকে ফলো করে তিনি সেটাকে আরো সার্বিকভাবে এস্টাবলিশ করেছিলেন। তারপর প্রশ্ন, এবং এই 20 নম্বর প্রশ্নটাই আজকের শেষ প্রশ্ন, যেটা বলছে যে কোন পদ্ধতিটির দ্বারা সম্পূর্ণভাবে ব্যক্তিকেন্দ্রিক হওয়ার জন্য ফলাফল যাচাই করা যায় না? এখানে রয়েছে অপশানে পরীক্ষামূলক, অন্তর্দর্শন, পর্যবেক্ষণ নাকি সাক্ষাৎকার। তো মনে রাখবে অন্তর্দর্শন হচ্ছে সেই প্রক্রিয়া যেটা অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক। অর্থাৎ অন্তর্দর্শন প্রক্রিয়াটা কি? অন্তর্দর্শনে আমরা একজন ব্যক্তি সে সচেতনভাবে তার মনের ভিতরে ঢোকার চেষ্টা করে, তার মনের গভীরে কোন কোন অভিজ্ঞতাগুলো আলোড়িত হচ্ছে বা তাকে তার সামনে সেই মুহূর্তে প্রতিফলিত হচ্ছে, সে সেইগুলোই রিপোর্ট করার চেষ্টা করে। অর্থাৎ একজন ব্যক্তি তার সেই মুহূর্তের যে অনুভূতি সেটা অত্যন্ত সচেতনভাবে দেখার চেষ্টা করে এবং যতটা সম্ভব সে গভীরে ঢোকার চেষ্টা করে যে তার সমস্যা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কোথা থেকে সেই সমস্যাটা হচ্ছে, সেইগুলো সে নিজের মনের গভীরে ঢোকার চেষ্টা করে। তো প্রত্যেকটা ব্যক্তি তার প্রত্যেকের এই রকম অন্তর্দর্শন প্রক্রিয়াটা ভিন্ন ভিন্ন হবে। এটার কোনো স্ট্যান্ডার্ড ওয়ে নেই যে এইভাবেই সেটা করতে হবে। তো প্রত্যেক জনের ক্ষেত্রে এই অন্তর্দর্শন প্রক্রিয়াটা ভিন্ন ভিন্ন হবে। তাই এটা সম্পূর্ণরূপে ব্যক্তিকেন্দ্রিক। সেই কারণে এইটাকে, এর যে ফলাফলটা একজন ব্যক্তির ক্ষেত্রে যে ফলাফল হবে সেটাকে আবার পুনরায় যাচাই করা সম্ভব না। কেন? একজন ব্যক্তি এক সিচুয়েশনে যেমনটা এক্সপিরিয়েন্স করবে, আবার ২ বছর পরে সেই ব্যক্তির উপরে তুমি যখন সেই অন্তর্দর্শন পদ্ধতিটা এপ্লাই করবে, তার উপলব্ধি, তার অভিজ্ঞতা ভিন্ন রকম হতেই পারে। তো এটা সম্পূর্ণভাবে ব্যক্তিকেন্দ্রিক। আবার দুটো আলাদা আলাদা ব্যক্তির মধ্যেও এই অন্তর্দর্শন প্রক্রিয়ার যে ফলাফল ভিন্ন ভিন্ন হবে। তো এই কারণে এটা সম্পূর্ণরূপে একটা ব্যক্তিকেন্দ্রিক, তাই এর ফলাফলটা যাচাই করাটা সম্ভব না। তো আজকের এই 20টা প্রশ্নের এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো সেগুলো আলোচনা করলাম। এরপরে আমরা আরো 20টা প্রশ্নের আলোচনা করব। তো এভাবে সঙ্গে থাকো এবং দেখতে থাকো মনোবিদ্যার চ্যানেলে যে বিভিন্ন ভিডিও আসতে চলেছে। সাইকোলজিতে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাইকোলজির যে বিভিন্ন এক্সামস গুলো শুধুমাত্র ক্লাস 11-12 এর না, সাথে সাথে অন্যান্য যে এন্ট্রান্স এক্সাম গুলো তোমরা দিতে থাকবে এর পরে সেগুলোর জন্য এটা গুরুত্বপূর্ণ। তাই দেখতে থাকো, আবার দেখা হচ্ছে।